এখানে কোনো গড়িবাসি করা চলবে না, বুঝবেন না বটে? এখানে কোনো গড়িবাসা করা চলবে না, কারণ আমার ভাইরা যে নির্যাতিত হয়েছে আন্দোলনের সময়ে, যাদেরকে মশারি টানিয়ে ধান খেতে ঘুমাতে হয়েছে, সেই সমস্ত অপরাধের বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আহ্বায়ক পূজা উদযাপন ফ্রন্ট মোহনা হালদার। এবারে বক্তব্য রাখেন বাগেরহাট জাতীয়তাবাদী মহিলা দলের সুযোগ্য সভাপতি জনাব শাহিদা আক্তার। বক্তব্য দিচ্ছেন শাহিদা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত আজকের সভার সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ বুলু সহ মঞ্চ ভূমিষ্ঠ বাগেরহাট জেলা বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন উপজেলা থেকে আগত সকল অঙ্গ সংগঠনের বিএনপি নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাগেরহাট জেলা মহিলা দলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের কাছে আমার শুধু একটাই প্রশ্ন, পালানো রানী বাংলাদেশ থেকে কয়বার পালিয়েছে জানেন? 3 বার। 71 সালে পালিয়েছেন একবার, আর একবার পালিয়েছিলেন তার বাবা মা যখন হত্যা হয়েছিল তখন, আবার পালিয়েছেন এই 24-এ। এই রানী বাংলাদেশের যত পতনের কাজগুলো করে আজ পালিয়েছেন, আবারও পালাবে। এই রানীর বাংলাদেশে কোনো ঠাঁই নাই, আমরা চাই না। আগামী দিনকে ধানের শীষে প্রতিষ্ঠিত করে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সদস্য শেখ হাসিনার নীল দংশনের শিকার দীর্ঘদিন যিনি কারাভোগ করেছেন, সংগ্রামী নেতা জনাব খান মনিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত আজকে সভার সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ প্রধান অতিথির কাজ আছে, সে চলে যাবেন। দিল্লির রানী শেখ হাসিনা পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা দেশে এখনো ঘুরে বেড়াচ্ছে, দলের ভিতর ঢুকে বিভিন্ন জায়গায় অপকর্ম করছে। কয়েকদিন আগে কচুয়ার একটা ইউনিয়নে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তার ভিতরে এই আওয়ামী লীগের লোক রয়েছে। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন বল পাল্টে
আজকে বৈষম্য বিরোধী নেতৃবৃন্দের প্রতি অনুরোধ। জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী জাতি দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের আহ্বানে জনগণের প্রাণের দাবি নিয়ে সমাবেশের সম্মানিত সভাপতি জনাব এটিএম আকরাম হোসেন তালিম, অনুষ্ঠানের মধ্যমণি ত্যাগী নেতা, নির্যাতিত নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, মজলুম জননেতা, আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, জনগণের দাবি নিয়ে যখন আমাদের বিএনপি ওই তিস্তায় আজকে আন্দোলন করতেছে, তিস্তার ন্যায্য ইচ্ছা চাচ্ছে এবং তিস্তা মহাপরিকল্পনা করতেছে, তখনই একটি গোষ্ঠী ষড়যন্ত্র করতেছে এবং আজকে বাংলাদেশে জনগণের দাবি নির্বাচন, জনগণের দাবি দ্রব্যমূল্যের দাম কমানো, জনগণের দাবি আইন শৃঙ্খলা বাহিনী এবং এই ফ্যাসিস্টকে আজকে আইনের আওতায় আনতে, সেইটা আনার জন্য আজকে সমাবেশে আমার ষড়যন্ত্র। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জেলা যুব দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে যে বিশাল মিছিল এখানে উপস্থিত হয়েছে, সভামঞ্চের পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুগ্রহ করে আপনাদের স্থানে স্থানে বসে পড়ুন। বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গোল্লাঘাট কোন মানুষের নেতা ডক্টর নয়ন ফরিদুল ইসলামকে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর নয়ন ফরিদুল ইসলাম। মিছিলে আমরা সবাই খুশি, দয়া করে সবাই বসে যান। অনুষ্ঠানের বসে দিলে আমরা আরো বেশি খুশি হব। বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, মঞ্চবরিষ্ঠ নেতৃবৃন্দ, বাগেরহাট জেলার বিভিন্ন জনপদ থেকে আগত উপস্থিতি, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আজকের এই সমাবেশ। বিএনপি গণমানুষের দল হিসেবে জনগণের যে সমস্যা সেগুলোর সমাধান করবে নতুন এই কর্মসূচি। আমি আমার পক্ষ থেকে আমি নিশ্চিত করতে চাই, বিগত দিন আন্দোলন সংগ্রামে যেমন আমরা যাত্রা ছিলাম, রাজপথে ছিলাম, আগামী তো ইনশাআল্লাহ প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যে কোনো মানুষের অধিকার আদায় আমরা রাজপথে থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার অন্যতম সদস্য জনাব রুনা গাজী। বক্তব্য রাখবেন রুনা গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে
নামাজের জন্য একটু বিরতি দেওয়া হয়েছে। সুজন, সবাইকে একটু সরাই দাও প্লিজ, এই জায়গাটা প্যাসেজটা একটু বসায় দাও। আমাদের আরো অনেক মিছিল, 9টি উপজেলা 3টি পৌরসভা থেকে অনেক লোক রাস্তায় মিছিল নিয়ে আসছে, তাদেরকে জায়গায় বসার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। নামাজের জন্য বিরতি, সবাই তোমরা পিছনে চলে যাও, পাশে অনেক জায়গা রয়েছে। কষ্ট করতে আগে অপশন আসতো, নেবার দিলে হয় না, ডাইরেক্ট আই দান মুছে যাবে না তো। এক সময় এত পাকলাম শেখ হাসিনার থেকে পাকল হয়ে গেছে। এরপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমশের আলী মোহনকে। বক্তব্য রাখছেন শেখ শমশের আলী মোহন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আজকে আমরা এই 5 তারিখের পরে এত বড় সমাবেশ বাগেরহাটে হয়নি। হয়েছে কি ভাই? কোন সময় আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, তাই
যারা আছেন তাদের অতি বিনয়ের সঙ্গে বলছি, নির্বাচন দিন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনেন। আমরা আগামীতে সঠিক নির্বাচন চাই। আমরা এই মঞ্চ থেকে আজকে বলি, যদি না দেন তাহলে বাগেরহাট থেকে আমরা আন্দোলন শুরু করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। জনাব শামসুর আলী মোহন এবারে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের সবার প্রধান অতিথি, আজকের সবার সভাপতি, আমার রাজনৈতিক গুরু খাদেম নামুন নাসির আলম সাহেব, অডিয়েন্সের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটি কথা। ডক্টর ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাকে নিয়েছে। অতএব অচিরেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবনেতা, সাবেক যুগ্ম জেলা চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম গুড়াকে। বক্তব্য রাখেন জনাব কামরুল ইসলাম গুড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান জননেতা জনাব বরকতুল্লাহ বুলু, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাগেরহাট জেলা নেতৃবৃন্দ, বাগেরহাটের 12টি ইউনিট থেকে আগত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71 সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে এদের স্বাধীন হয়েছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা এখনো চিকিৎসাধীন আছেন, সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে একটি কথাই বলতে চাই, আমাদের 17 বছরের আন্দোলন ছিল গণতান্ত্রিক অধিকার পাওয়া। আমরা সেই আন্দোলনে সার্থক হয়েছি 5ই আগস্টে। এখন আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে নির্বাচন। এই তত্ত্বাবধায়ক সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংস্কার কোনো অজুহাত নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। যারা ক্ষমতা আসবে তারাও সংস্কার করবে, আপনারাও সংস্কার করে নির্বাচন দিবেন। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, বৈষয়িক রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাফফর রহমান আলমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে বসত বাগেরহাট জেলা বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি সকল অঙ্গ সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য করছি,
আজকে বক্তা করবো না, আজকে বক্তা সর্বনেতা। অতএব আপনারা এখানে আসছেন, একটা কথাই বলতে চাই, বিগত 71 সাল থেকে পর্যন্ত যত এই দেশের মানুষ স্বাধীনতার জন্য গণতন্ত্রের রক্ত দিয়েছেন তাদের আত্মাক রক্ষা করছি, এবং যারা 5ই আগস্টে যারা আহত হয়েছেন এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের প্রভুতি কামনা করে এবং সবাইকে ধন্যবাদ শেষ করতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশ সাথে খালেদা জিন্দাবাদ, শহীদ তারেক রহমান জিন্দাবাদ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, দেশ জাতি খালেদা জিয়া, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সাবেক বিপ্লবী সভাপতি, প্রগতিশীল সমাজসেবক, বিশিষ্ট ক্রীড়ানুরাগী, দীর্ঘ 17 বছর অত্যাচার এবং নির্যাতনের শিকার জননেতা এম এ সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী, সাবেক যুবদলের সভাপতি, বর্তমান জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জনাব বরকতুল্লাহ বুলু, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আজকে সবার সম্মানিত সভাপতি, বাগেরহাট জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, মঞ্চে উপবিষ্ট আরও আমাদের উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গবেষণা বিষয়ক সম্পাদক, রামপালের কৃতি সন্তান জনাব শামীমুর রহমান শামীম, মঞ্চে আছেন আমাদের বাগেরহাট জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং বাগেরহাটের 1 আসন থেকে 2008 সালে নির্বাচন করেছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের 1 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন 96-এর সাবেক এমপি বড় ভাই শেখ মুজিবুর রহমান সহ আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট এই জনসমুদ্রের ভাই বোনেরা, সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব, 2-1টি কথা বলবো। আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ওয়ার্ড পর্যায় থেকে সাধারণ ভোটারদের মাধ্যমে ওয়ার্ড পর্যায় থেকে নেতা নির্ধারিত হচ্ছে। আমাদের বাগেরহাট জেলার 75টি ইউনিয়ন এবং 3টি পৌরসভার 27টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে আমরা ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্ধারণ করেছি। 2-1টি উপজেলায় কিছু কিছু ওয়ার্ড বাকি আছে। এটা একমাত্র আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা হয়েছে এবং বাগেরহাট জেলা বিএনপি এই ওয়ার্ড পর্যায় থেকে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে যে কার্যটি করেছি তার প্রমাণ আজকে এই বাগেরহাটের জনসমুদ্র। আমরা যখন এই জনসভার কথা বলেছি, অনেকে বলেছে মাঠ ছোট, বড় মাঠ, এখানে মাঠ ধরবে না, ভরবে না, অনেক কথা শুনেছি। আমি তাদেরকে বলেছিলাম আমাদের নেতাকর্মীরা আসবে, আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ মাঠ তো ভরবেই, চতুর্দিকে কোনো রাস্তা খালি থাকবে না। আজকে আপনারা দেখেন এই খানজান আলী, পীর খানজান আলী মাজার দরগার মাঠ এবং আশেপাশে যত রাস্তা কানায় কানায় পরিপূর্ণ। এটা একমাত্র কৃতিত্ব আমাদের নেতা জনাব তারেক রহমানের, তার নির্দেশনায় আমরা এটি করতে পেরেছি। সামনে যারা বসে আছেন সবাইকে দেখে ভালো লাগছে, কারণ গত 17 বছর পুরো বাংলাদেশটা একটি জেলখানায় বানিয়ে রেখেছিল, পরিণত করেছিল। আমরা 5ই আগস্ট জেলখানা থেকে মুক্ত পেয়েছি। আমাদের দেশের মানুষ এখন স্বাধীন।
আমাদের মানুষ এখন স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনভাবে আমাদের কার্যক্রম শুরু করেছি। 5ই আগস্টে যারা আত্মহত্যা দিয়েছেন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। গত 17 বছর বাগেরহাট থেকে যারা মৃত্যুবরণ শহীদ হয়েছেন, কানু ভূঁইয়া, সজীব, ইমাদুল, সাব্বির, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা 5ই আগস্টের আগে আমাদের বাগেরহাট জেলা থেকে 8 জন আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে দাবি, আজকের যে দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে দাবি আমরা জানিয়েছি সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি একজন বিশ্ব নেতা, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। উনি যে কাজ করছেন আমরা তাকে অবশ্যই সহযোগিতা করবো, তবে আমরা একটি নির্দিষ্ট সময়ের রোড ম্যাপ আমরা চাই। সেই দাবিতেই আজকে এই জনসভা। ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ হবে। অতি শীঘ্র একটি নির্বাচন ঘোষণা দিবেন, সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আবার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ছাত্রদল নেতা রাহুলের নেতৃত্বে এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ছাত্রদলের একটা বিশাল মিছিল। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। এর পিছনে দেখতে পাচ্ছি রামপাল থেকে একটা বিশাল মিছিল, রামপালের আহ্বায়কের নেতৃত্বে একটা মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাগেরহাট বারের বারবার নির্বাচিত আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক, পতিত দশা আইনজীবী, হল্লার ফকির চিতলমারীর গণমানুষের নেতা, জননেতা অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিকবুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, এই যারা মিছিল স্লোগান দিচ্ছে দয়া করে স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন, আপনার স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন, বন্ধ করেন। রামপাল আমি কোনো বক্তৃতা করব না। এই মঞ্চে বাংলাদেশের 4 বার এমপি, মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান, যুব দলের রাজনীতির বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত জনপ্রিয় নেতা, আমার নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইস চেয়ারম্যান বিএনপি বসে আছে, অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি কয়েকটা প্রশ্ন, 2-3টা প্রশ্ন করে আমার বক্তৃতা শেষ করে দেব। এই যারা বসা আছেন 15 বছর আগে এই কায়দায় কোনো মিটিংয়ে আসতে পারছেন? শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আপনাদের দাবড়ে আর তার আগামের কারণে এই দেশ থেকে পালায় চলে গেছে, ঠিক? এরপরে আপনারা আজকে দলে দলে মিছিল করে এখানে এসে বসে গেছেন। আপনারা কি ক্ষমতায় গেছেন? বিএনপি ক্ষমতায় গেছে? বিএনপি কি ক্ষমতায় যেতে চায়? ক্ষমতায় যেতে চায়? ক্ষমতায় যেতে চায়? তাহলে কি করতে হবে? কথা একটা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিচ্ছেন আর হুকুম দিচ্ছেন, দলের মধ্যে কোনো অনৈক্য থাকলে তাকে ছাড়া হবে না, দলকে ঐক্যবদ্ধ করতে হবে, নির্বাচনে জয়লাভ করতে হবে। আপনারা আমাদের নেতারা দেখা দেন, বাগেরহাটের সমগ্র জনগণ বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে তারেক রহমানের নির্দেশ মতো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। সবাই হাত তুলে দেখিয়ে দেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাগেরহাট 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব শেখ মুজিবুর রহমানকে। বক্তব্য রাখছেন শেখ মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাকালীন সদস্য, বন্ধু
রহমতুল্লাহ। আমিও বক্তৃতা করব না, আমি কয়েকটা কথা বলতে চাই। 17 বছর আন্দোলন করেছি কি জন্য? একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছি। সেই আন্দোলন আজকে শেখ হাসিনার পতন হয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই আগামী ডিসেম্বরের ভিতরে আপনার কি জাতীয় সংসদে নির্বাচন চান? যদি চান হাত তুলে দাঁড়ান। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আপনাকে আমি বলতে চাই, আপনার এজেন্সির লোক আছে, বাগেরহাটের মানুষ অতি দ্রুত জাতীয় সংসদে নির্বাচন চায়। আপনি জাতীয় সংসদে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন। প্রিয় ভাইরা, আরো দুটো দাবি। একটা জিনিসপত্রের দাম কমাতে হবে, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। হাসিনার প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলার উন্নতি হবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, হাসিনার দোষরদেরকে ওই প্রশাসন থেকে জেটিয়ে বিদায় করতে হবে, তাহলেই অবস্থার উন্নতি হবে। প্রিয় ভাইরা, ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটি কথা। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে প্রায় তাড়িয়ে দিয়েছিল। সেদিন জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের হয়ে রুখে দাঁড়িয়ে ওই ছাত্রলীগকে বিতাড়িত করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মুক্ত করেছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি যত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলনের সক্রিয় শরিক হয়েছিল এবং তাদের কারণেই আমরা জয়লাভ করেছি। এতদিন সংস্কারের কোনো কথা শুনি নাই। বিএনপি সংস্কারের কথা বলেছে। আজকে যারা বলেন আগে সংস্কার পরে নির্বাচন, আমরা এটা হতে দেব না। আগে নির্বাচন, নির্বাচিত সরকারই সংস্কার করবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাটের কৃতি সন্তান জাতীয়তাবাদী দল জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, যুব দলের সাবেক সভাপতি হারুন আল রশিদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। করতালির মাধ্যমে আমরা তাকে অভিনন্দিত করছি। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাটের রামপালের কৃতি সন্তান জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে বক্তব্য রাখেন। কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহের স্মৃতি বিজড়িত পণ্যভূমি বাগেরহাটের দরগা ময়দানে, ঐতিহাসিক ময়দানে আজকের এই বিএনপি কর্তৃক আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালেম উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি এদেশের নন্দিত জননেতা, সাবেক মন্ত্রী, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ওয়াহিদুজ্জামান দিবু, শেখ মুজিবুর রহমান, এম এ সালাম সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, 9টি উপজেলা এবং 3টি পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার সময় নাই, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সংক্ষেপে দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুরা, আমার গত 17 বছর সারা বাংলাদেশ ছিল একটি মৃত্যুপুরী, একটি সন্ত্রাসের জনপদ। খুনি হাসিনা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম হত্যা করে অবৈধ শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্ম দিয়েছিলেন 17 বছর। এই আন্দোলন সংগ্রামে 17 বছরে বাগেরহাটে নূরে আলম ভূঁইয়া তালুকে হত্যা
আসেনি। যতক্ষণ পর্যন্ত না একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত হয়েছে। আর তাদের দুজনেরই রক্তের উত্তরাধিকার আগামী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের রূপকার, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক তারেক রহমানের দিকে এদেশের কোটি জনতা তাকিয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের এখন করণীয় কি? আমরা সরকারের কাছে প্রথমেই চাই একটি নির্বাচনী রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে 4.5 কোটি তরুণ প্রজন্ম গত 17 বছর তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 11 কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই সরকারকে প্রথম থেকে সহযোগিতা করে আসছি। ডক্টর ইউনূসের সরকার বিশ্ববিখ্যাত, আমাদের প্রান্তীয় সরকার, সারা বিশ্বের সমাদৃত নোবেল laureate, তাকে আমরা আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান থেকে সহযোগিতা করে আসছে। এই সরকার কাছে আমাদের প্রত্যাশা, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, জনগণ ব্যর্থ হবে, আমাদের বিজয় রাজপথ হবে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, সামনে রমজান, অবিলম্বে সিন্ডিকেট ব্যবসায়ীকে ব্যাংকে গুড়িয়ে দিয়ে দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমানার মধ্যে আনুন, জনগণের ভোগান্তি কমান। এদেশের 8.5 কোটি মানুষ ক্ষুধা দরিদ্রতাকে নিয়ে বসবাস করছে, তাদের অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই। গত 17 বছর এই শাসক দল দেশের অর্থনীতি লুট করে নিয়ে গেছে, বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, মানুষের রক্ত শোষণ করেছে। এই অবস্থা থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি হয়েছে। আমরা আহ্বান করব এই সরকারকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। আমাদের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে আপনাদের থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, যারা জনগণের পক্ষে থাকতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আনতে হবে। জনগণের সমর্থন নিয়ে আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করব, সাম্য প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বাংলাদেশ আমরা গড়ে তুলব। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, গত 17 বছর যারা জীবন দিয়েছে এবং ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, তাদের রক্তের ঋণ আমরা শোধ করব। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আনে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সাম্য প্রতিষ্ঠা করে, মানুষের মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার ফিরে দিয়ে একটি বৈষম্য মুক্ত, একটি শোষণ মুক্ত, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেই অধিকার, সেই সমাজকে বলিয়ান হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কাঁধে কাঁধ রেখে জনগণের প্রত্যাশা পূরণ করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। এই শপথ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আয়েশা সিদ্দিকা মানি, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রাম প্রিয় জনতা, আজকে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোজা শুরু হচ্ছে। আমরা শুধু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, জানি
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ আজকে আমাদের যার জন্য আমরা আজকে এই সমাবেশ করেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, এবং আমাদের যে পার্টির চেয়ারপারসন তার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করে আমাদের এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই জনসমুদ্রে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী কাফেলার অন্যতম সিপাহ সালার জননেতা বরকতুল্লাহ বুলু বক্তব্য রাখবেন। বিপ্লবী জননেতা বরকতুল্লাহ বুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে মা বোনদের চেয়ারগুলো অনেকগুলো খালি, আপনারা এক পাশে এসে অন্যদের বসতে দিলে এটা খালি দেখা যাবে না, এটা খালি অসুন্দর দেখা যায়। আপনারা এক সাইডে আসেন আর ভাইদের বসতে দেন, তাহলে এই জায়গাটা পূরণ হয়ে যাবে। আজকের এই সমাবেশের প্রধান সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার জনাব এটিএম আকরাম হোসেন তালিম, এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় জনাব কৃষিবিদ শামীমুর রহমান সাহেব, উপস্থিত আছেন 1978 সালের 27শে অক্টোবর 1 সেপ্টেম্বর বিএনপি হওয়ার পর 27শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 91 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আমি একজন সদস্য ছিলাম, শুধু একজন আহ্বায়ক ছিলেন। সেই কমিটির একজন সম্মানিত সদস্য আমার বন্ধুবর শেখ মুজিবুর রহমান, বাবু গয়সর, মির্জা আব্বাস, আমরা একসাথে সদস্য ছিলাম। আজকে এখানে উপস্থিত সম্মানিত বাগেরহাট জেলার স্বনামধন্য নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ, 5ই আগস্টের পরে এই মুক্ত আকাশের বাগেরহাট জেলার বৃহত্তম সমাবেশের আপনার সবাই আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন। আজকের এই সমাবেশটি হচ্ছে এই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, বিএনপির ভাইরা, আমি যখন বক্তব্য দেব তখন কোনো স্লোগান দেব, কোনো স্লোগান হবে না, একদম কেউ কোনো স্লোগান দেবে না। আজকের এই সমাবেশটি হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠে গেছে। সামনে 1 তারিখ থেকে রমজান, এই রমজানে মানুষের কি অবস্থা হবে তাকে সামনে রেখে এই সমাবেশ আয়োজন করার কথা বলেছেন, যাতে সরকার এবং প্রশাসন এবং মজুমদাররা হুঁশিয়ার হয়ে যায়, মানুষ যেন সঠিকভাবে রোজা পালন করতে পারে কষ্টহীন অবস্থায়। সেই কারণে এই জনসমাবেশ 64 জেলায় জনসমাবেশ হচ্ছে, এখানেও সেই কারণে হচ্ছে। আরেকটি কারণ আপনারা দেখেছেন, প্রতিদিন বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি। এর জন্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্য, এই দুটি কারণকে সামনে রেখে আজকের এই সমাবেশ। আমরা প্রশাসনকে বলতে চাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হয়েছে, অতি শীঘ্রই উন্নতি ঘটাতে হবে। আমি দু একটির কথা বলতে চাই। আজকের এই সমাবেশ আমাদেরকে প্রমাণ করে দেয়, দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, দীর্ঘ 17 বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 14 সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি পর্যন্ত যে সমস্ত নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত, এই সমস্ত নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা এবং তার রাজ্য, তার প্রশাসন, এসপি, ডিসি, ইউনো, ওসি, তারাই ভোট করেছেন। আওয়ামী লীগের গুন্ডারা ভোট করেছেন, সাধারণ মানুষ ভোট করে নাই। রাতে আধারে
ভোট ডিক্লারেশন হয়ে গেছে, অমুক নির্বাচিত, টেলিফোনের মাধ্যমে অমুক জেতার পরেও তার দলের লোকেরাই আবার আরেকজন যে বেশি টাকা দিয়েছে তাকেই আবার নির্বাচিত করে দিলেন। দলের মধ্যে টাকার খেলা হয়েছে। অতএব এই যে শেখ হাসিনা বাংলাদেশকে সমস্ত প্রশাসনিক অবকাঠামো, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়েছে, তার জন্য যদি তার 1000 বছর জেল হয় তারপরে শাস্তির পরিমাণ শেষ হবে না। শেখ হাসিনাকে 31 দফা আমাদের 31 বার তাকে ফাঁসি দিতে হবে। বাংলাদেশকে লুণ্ঠন করার জন্য 27 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে লুট করে তার পরিবার বিদেশে পাচার করেছে। মেগা প্রজেক্টের নামে যে প্রজেক্ট 5,000 কোটি টাকা, সেটাকে 25,000 কোটি টাকা নিয়ে আজকে দেশের মানুষকে ফকির করে দিয়ে গেছে। প্রতি বছর সুদ সহ যে আমাদের সরকারকে 1,84,000 কোটি টাকা পরিশোধ করতে হবে। সরকার যদি পরিশোধ না করতে পারে দেশ দেউলিয়া হয়ে যাবে, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে, বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমরা ভারতকে অনুরোধ করব, আপনি শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে বিশ্ব বিবেক জাতিসংঘ যেভাবে শেখ হাসিনার এই অপরাধের চিত্র তুলে ধরেছে সারা পৃথিবীর কাছে, 1.5 মাসে 1,400 মানুষকে সে হত্যা করেছে, এর মধ্যে 128 জন শিশু বাচ্চা নিহত হয়েছেন, ঠিক কিনা? এটা কে বলেছে? এটা জাতিসংঘ বলেছে, আমরা বলি নাই। আজকে এই 1.5 মাসের আন্দোলন, এই আন্দোলনে তো বাংলাদেশ এমনি ভাবে 5ই আগস্টের সফলতা আসে নাই। 17 বছর আমরা রাজপথে ছিলাম, হয় আমরা জেলখানায় না আমরা কোর্টের বারিন্দায়, ঠিক কিনা? আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, আমরা আমার মায়ের জানাজা পড়তে পারি নাই, আমরা আমাদের বোনের বাড়িতে বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই। 17 বছর আমরা নিরাপদে আমাদের বাড়িতে থাকতে পারি নাই, বাবা মা মায়ের সাথে, স্ত্রী সন্তানের সাথে, ঠিক কিনা? এই জুলুম সহ্য করে 20,000 আমাদের নেতা কর্মীকে শেখ হাসিনা হত্যা করেছেন, 2,000 নেতা কর্মীকে গুম করেছেন, হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু হত্যাপরণ করতে হয়েছে, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, আমি 150টি মামলার আসামি। বিএনপির এমন কোন নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই, বিএনপির এমন কোন নেতা নেই যে জেল খাটে নাই, ঠিক কিনা? এই রাস্তা আমরা তৈরি করেছি 17 বছরে। এই রাস্তা ধরে 5ই আগস্ট এসেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, লন্ডনে বসে 17 বছর বিএনপিকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নেতৃত্ব দিয়েছেন। আমিও সে একজন কমিটির মেম্বার। 2 বছর তারেক রহমান সমস্ত বিরোধী দলের 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে বেগম খালেদা জিয়ার 27 দফা এবং অন্যান্য বেগম শহীদ জিয়া রহমানের 19 দফা এবং অন্যান্য রাজনৈতিক দলের দফাগুলোকে একত্রিত করে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত, রাষ্ট্র সংস্কার, আগামী দিনের বাংলাদেশ 31 দফা উনি প্রণয়ন করেছেন জাতির সামনে। উনি এটা বলেছেন, এর বাইরে যদি কোনো দফা থাকে, কারো যদি কোনো প্রস্তাব থাকে, জাতি গ্রহণ করবে, সেটা যদি জাতির জন্য প্রযোজ্য হয়। আমি মনে করি এর বাইরে কোনো প্রস্তাব বাংলাদেশে আজ পর্যন্ত উপস্থাপন করতে পারবে না। তাই ন্যূনতম সংস্কার দিয়ে আপনারা নির্বাচনের রোড ম্যাপ তৈরি করেন, প্রস্তুত করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আমরা বলতে চাই, এই যে 1.5 মাসের যে আন্দোলন হলো, 1400 জন যেখানে শহীদ হয়েছেন, সেখানে আমাদের 862 জন বিএনপির নেতা কর্মী শহীদ হয়েছেন। এই আন্দোলনের সবচেয়ে বেশি শরিকদার হচ্ছে আমরা, সবদার আমরা উন্নত। তাই আমি ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে চাই, আপনি সারা পৃথিবীতে একজন স্বনামধন্য ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সম্মান করে। আপনি নোবেল জয়ী পুরস্কার প্রাপ্তির পর শেখ হাসিনা আপনাকে অভিনন্দন দেয় নাই, আপনাকে বিএনপি বঙ্গভবনে, রাষ্ট্রভবনে রাষ্ট্রপতি আপনাকে সম্বর্ধনা দিয়েছেন, আপনাকে সম্বর্ধনা দিয়েছিলেন বা টাকার তৎকালীন 72 ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজা আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন, আপনার মনে থাকার কথা। সেই নাগরিক সম্বর্ধনায় আপনি কি বলেছেন, আমরা কি বলেছি,
জাতির সামনে সেটা আর্কাইভে আছে। আমার ঘরে একটি ছবি এখনো আছে। আপনি মাঝখানে বসে আছেন, বা পাশে আমি বসে আছি, ডান পাশে সেদিনকার আমাদের বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়া বসে আছেন। অতএব এই সংবর্ধনা আপনাকে আমরা দিয়েছি। 2011 সালে আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দেয়, বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা যে সকল বিরোধী দলের নেতা, ওনাকে লন্ডনে হাউস অব কমন্সে দাওয়াত দিয়েছেন, উনি এখানে গিয়েছেন। হাউস অব কমন্সে দাঁড়িয়ে 2011 সালে বেগম খালেদা জিয়া আপনার সপক্ষে সারা পৃথিবীর মানুষকে জাগ্রত হওয়ার জন্য বলেছেন। একজন নোবেল জয়ীর বিরুদ্ধে শেখ হাসিনা মামলা দিয়েছেন, বেগম খালেদা জিয়া আপনার সপক্ষে কথা বলেছেন। যখন আপনার মামলা হয়েছে, আপনার সপক্ষে তারেক রহমান দাঁড়িয়েছে, আপনার সপক্ষে বিএনপি দাঁড়িয়েছে, আপনার সপক্ষে বিএনপি দাঁড়িয়েছে। এবং 5ই আগস্ট শেখ হাসিনা পলায়ন করার পর আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার কাছে গেলেন, তারেক রহমানের সাথে টেলিফোনে আলাপ করলেন, করে উনি ক্যান্টনমেন্ট গেলেন। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিএনপি যাকে সমর্থন দেবে সেই প্রধান উপদেষ্টা হবে, এটাই ঠিক। আপনার নাম মির্জা গোলাম হাফিজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাব করেন, পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনাকে সমর্থন করেন, আপনি প্রধান উপদেষ্টা হন। আমরা আপনাকে এটা স্মরণ করে দিতে চাই। এই জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, জেল খেটেছে গণতন্ত্রের জন্য। 2014 সাল থেকে কোনো ভোট দিতে পারি নাই আমরা। এই ভোটের জন্য, আমাদের নাগরিক অধিকারের জন্য, আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি। অতএব আমরা একটি মানুষকে আজীবন বাংলাদেশের মানুষ স্মরণ করবে, উনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন। 90-এর গণপ্রত্যান হয়েছে বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের কারণে, অন্য কোনো কারণে নাই। 1986 সালে এদেশে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে একমাত্র বিএনপি ফুটে যায় নাই। হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিতে বেগম জিয়া বলেছেন, আমি হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিতে পারবো না। সেদিন জামাত ইসলাম এবং আওয়ামী লীগ সহ অন্য সমস্ত রাজনৈতিক দল হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য 86 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। জামাত 30টি আসন পেয়েছিল, হাসিনা 85 আসন পেয়েছিল। তারা হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়েছেন। জামাত এবং আওয়ামী লীগ একসাথে নির্বাচনে গিয়ে বেগম খালেদা যান নাই। সেদিন অনেকে বলেছেন বিএনপি হারিয়ে যাবে, কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশ ঘুরে মানুষকে ঐক্যবদ্ধ করে 90-এর গণপ্রত্যান সৃষ্টি করেছেন। সেই কারণেই 90-এর গণপ্রত্যানের পরে বাংলাদেশে বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, ঠিক কিনা? আর সেদিন সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমরা বেগম খালেদা জিয়া নির্ধারণ করলেন বিচারপতি শাহাবুদ্দিনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার জন্য। উনি একটি শর্ত দিলেন যে নির্বাচনের পরে উনি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে ফিরে যাবেন। সেটাও আমরা সবাই সেদিন সমস্ত রাজনৈতিক দল মেনে নিয়েছিল। উনি 90 দিনের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। এর চেয়ে পরিচ্ছন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এখনো হয় নাই। শাহাবুদ্দিনকে আমরা স্মরণ করি। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ধানের শীষকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছেন। সেদিন আপনাদের সবার মনে আছে, দমদম বিমানবন্দরে শেখ হাসিনাকে ভারতের সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া কয়টি আসন পেতে পারে? উনি হাসতে হাসতে বললেন, পেলেও পেতে পারে 10টি আসন। কিন্তু বাংলাদেশের মানুষ কি দেখালো? শহীদ জিয়ার সৈনিকরা দেখালো। বাংলাদেশের মানুষ শহীদ জিয়া, যিনি স্বাধীনতার ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়ার ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আর শেখ হাসিনা মাত্র 80টি সিট পেয়েছিলেন, ঠিক না? তাই আমরা আজকে বলতে চাই, তাই আজকে আমরা বলতে চাই, বিচারপতি শাহাবুদ্দিন যে রাস্তাতে বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন, ডক্টর ইউনূস আপনাকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে, আমরাও শ্রদ্ধা করি। বিএনপি আপনাকে চাই, আমরাও চাই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই দেশকে পরিচালনা করুক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক। কিন্তু তার পাশাপাশি
আমরা যে আন্দোলন সংগ্রাম জীবন দিয়েছি গণতন্ত্রের জন্য, আমাদের সেই গণতান্ত্রিক অধিকার আপনি ফিরে দেবেন। আপনি বাংলাদেশের গণতন্ত্রের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে সেটি আপনি ঘোষণা করবেন। আপনার দু একজন উপদেষ্টা আছেন, তারা কি বলেন না বলেন সেই দিকে বিভ্রান্ত হয়ে আপনি আপনার ইমেজ আপনার ক্ষুণ্ণ করবেন না। সারা পৃথিবীতে আপনাকে যেমনিভাবে মানুষ চিনে জানে সেই অবস্থানটি আপনি রক্ষা করবেন বিচারপতি শাহাবুদ্দিনের মতো। আমি তাই বলতে চাই, 1971 সালে যারা সেদিন বাংলাদেশের মানুষকে আন্দোলিত উদ্বেলিত করেছিলেন, যারা স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, সেদিন তাদের অন্যতম নেতা, শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিলেন। উনি আত্মসমর্পণ করেছিলেন পাক হানাদারি বাহিনীর কাছে। সেটা কিভাবে প্রমাণিত হয়? দুদিন পরে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতায় একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিটি হলো করাচি এয়ারপোর্টে। সেখানে শেখ মুজিব একটি চেয়ারে বসে পা তুলে পায়ের উপর পা দিয়ে পাইপ টানছেন, ফিনফিনে সাদা একেবারে ধপধপে পায়জামা পাঞ্জাবি, জুতা পালিশ করে চকচক করছে, এতে পাইপ টানছেন, এই ছবিটি দিয়েছে। এটা কি প্রমাণিত হয়? উনি কি আত্মসমর্পণ করেছেন না ওনাকে গ্রেপ্তার করা হয়েছে? উনি আত্মসমর্পণ করেছেন, আর ওনার অন্যান্য নেতারা আত্মগোপন করেছেন, কেউ ভারতে পালিয়ে গেছেন। সেদিন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না। 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ সেদিন বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জঞ্জুয়াকে হত্যা করে উনি বললেন, বাঙালি সেনা অন্যান্য অফিসারদের নিয়ে, সৈনিকদের নিয়ে ওই রিভোল্ট উনি বিদ্রোহ ঘোষণা করলেন পাকিস্তানের বিরুদ্ধে। এবং 27শে মার্চ কালুরঘাট বেতারকান্ড থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। অন্য কেউ নয়, বাংলাদেশের ইতিহাসে একমাত্র স্বাধীনতার ঘোষণা করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি রণাঙ্গনের শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এর সপক্ষে একটি ইতিহাস আছে। 1971 সালের 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। শপথের পর যারা তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রীকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিসের উপর ভিত্তি করে আজকে প্রধানমন্ত্রী হিসেবে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন? উনি একটি কথায় উত্তর দিয়েছিলেন, কেন আপনারা শোনেন নাই? 27শে মার্চ কালুরঘাট বেতারকান্ড থেকে আমাদের তরুণ মেজর জিয়া যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে প্রবাসী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি। সেই কারণে আওয়ামী লীগ তাজউদ্দিনকে মূল্যায়ন করে না। সেই কারণে 9 মার্চ যিনি মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ একবারও তার নাম নেয় না। আর তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন শেখ পরিবারের একজন মানুষ যদি সম্মুখ সমরে যুদ্ধ করে থাকে মুক্তিযুদ্ধের সময়, আমি রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে চলে যাব। একজন লোক খুঁজে পাবেন না আওয়ামী লীগ পরিবারের, কিন্তু তারা দেশ থেকে লুণ্ঠন করেছে। তারা লুণ্ঠন ছাড়া আর কিছু জানে না। এই লুটেরাদের হাত থেকে জাতিকে চিরস্থায়ীভাবে রক্ষা করতে হবে, সেই জন্য ঐক্য ছাড়া কোনো উপায় নেই। আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। আমাদের মধ্যে আমরা কে কি পেলাম না পেলাম, 17 বছর তো ঘর বাড়িতে থাকতে পারেন নাই, 17 বছর তো বাবার জানাজা মায়ের জানাজা পড়তে পারেন নাই, বইয়ের গয়নাঘাটি বিক্রি করে বাবার সম্পদ বিক্রি করে হয় জেলখানায় মামলার খরচ চালিয়েছেন। হঠাৎ করে এত চাঞ্চল্য সৃষ্টি হলো কেন? আর 5-6 মাস অপেক্ষা করেন, আপনাদের কারো অপকর্মের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গায়ে কাদা লাগুক, বেগম খালেদা জিয়ার গায়ে কাদা লাগুক, তারেক রহমানের নামে দুর্নাম হোক, এটি আমরা সহ্য করবো না। যারা করবেন তারা বিএনপি করার কোনো অধিকার রাখে না, তাদেরকে বিএনপি থেকে বের করে দিতে হবে। আর যারা এই 5ই আগস্টের পরে আমাদের কিছু নেতা, আওয়ামী লীগের কিছু নেতাকে দলে নিয়ে আসতে চাচ্ছেন, তাদেরকে তাদের টাকা দিয়ে তাদেরকে সামনের সারিতে আমি এখানে স্পষ্টভাবে ঘোষণা করতে
শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, তারা যত বড় দল হোক যেই হোক তাদের বাংলাদেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই, তারা নির্বাচন করার কোনো অধিকার নেই। তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে বলতে চাই, বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, 31 দফায় বাংলাদেশের সকল সমস্যার সমাধান এর মধ্যে নিহিত আছে। এরপরে উনি বলেছেন আমরা যদি 250 সিটও পাই, আমরা যদি 280টি সিটও পাই, তারপরও আমরা এককভাবে সরকার গঠন করব না। আমাদের সাথে যারা এই দীর্ঘদিন হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আমরা তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, ঠিক কিনা? কারণ শেখ হাসিনা এত দুর্নীতি করেছেন, রাষ্ট্রের কাঠামোগুলো, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, আইন শাখা, প্রশাসন আর এই সমস্ত জায়গাতে যে অবনতি ঘটিয়েছেন, ভারতীয় দালালদের এই দেশে বিভিন্ন জায়গায় বসিয়েছেন, এর জন্য প্রয়োজন বিএনপির একক পক্ষে সম্ভব নয়। জাতীয় সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যারা দেশপ্রেমিক তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। আগামী দিনে প্রজন্মের কাছে একটি সুখী সমৃদ্ধশালী জাতি যেন উপহার দিতে পারে তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো সেই ব্যবস্থাটি উনি চান। তাই আজকে আমরা বলতে চাই, তারেক রহমান লন্ডনে বসে এই 5ই আগস্টের আন্দোলনের বিপ্লবের গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। এটা যারা অস্বীকার করেন তারা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। তাই আমরা বলতে চাই, আজকে তারেক রহমান ফিরে আসবেন, বেগম খালেদা জিয়া আবার দেশে ফিরে আসবেন। আমরা এই দেশে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 4 বছরের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। আজকে বাংলাদেশের যেই অর্থনৈতিক 2টি সেক্টর, একটি হচ্ছে বিদেশি ফরেন রেমিটেন্স যারা মধ্যপ্রাচ্যে চাকরি করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রপতি, উনি ওয়াইসির সম্মেলনে গিয়েছিলেন। উনি গিয়ে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রোডলার আছে, আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাইব না, অনুদান চাইব না। আমার দেশে দক্ষ জনশক্তি আছে, আমার দেশের লোক আছে, আপনাদের শ্রমবাজার আমার দেশের জন্য খুলে দেন, আপনাদেরও দেশের উন্নয়ন হবে, আমার দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। ওনার এই আহ্বানের পরে 40টি মুসলিম দেশ, সৌদি আরব সহ এই শ্রমবাজার খুলে দিয়েছিলেন এবং বাংলাদেশের প্রথম ম্যান পাওয়ার মিনিস্টার হয়েছিলেন এসএবাড়িয়েটি, উনি এই মন্ত্রণালয় করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা করেন। এই 2 লক্ষ কোটি টাকার যে রেমিটেন্স আছে, এর জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়, ঠিক কিনা? আজকে বাংলাদেশের একটি সেক্টর, বাংলাদেশের 60% বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন গার্মেন্টস। এই দেশের কোনো মানুষ চিনত না, জানত না কাকে বলে গার্মেন্টস শিল্প। এর আগে $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো না, কারণ শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। সেটাকে কোনো অবস্থায় বেসরকারি খাতে কোনো শিল্প কারখানা করার, ব্যাংক করার অনুমতি ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে পুঁজিবাজার এবং মুক্তবাজার অর্থনীতির ব্যবস্থা করেন, ব্যাংক বিমা করার অনুমতি দেন। 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেদিন উনি অনুমোদন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। তার আমলে এই দেশের ব্যবসায়ীরা জানত না কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটি সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে বাংলাদেশের বস্ত্র খাতটি সৃষ্টি করেছেন বেগম খালেদা জিয়া, গার্মেন্টস খাত সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই খাতগুলো থেকে আজকে বাংলাদেশের অর্থনীতি বেঁচে আছে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি। আমি আজানের সময় আসছে, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে শেখ হাসিনা আমাদের যে উপকারটি করেছেন তাকে এই জন্য ধন্যবাদ দিতে হয়। বিগত 17 বছর শেখ হাসিনা বিএনপির উপর যাতে জুলুম অত্যাচার করেছেন, এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে এবং একজন পীর হাবিবুর রহমান সাংবাদিক, উনি মারা গেছেন। উনি ওনার একটি কলমে লিখেছেন, শেখ হাসিনা বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন। বিএনপির 48 বছরের সফলতা হচ্ছে শেখ হাসিনা
হাসিনা বিএনপি ন্যূনতম ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত একজন সহজ পরিচ্ছন্ন কোন রাজনীতিবিদকে আওয়ামী লীগ নিতে পারে নাই। এটাই হচ্ছে বিএনপির এই 17 বছরের সফলতা। আর বিগত 15 বছরের আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যত উৎসাহ ঘটনা ওবায়দুল কাদের শেখ হাসিনা করেছে এবং আমাদের প্রিয় নেতা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আন্দোলন সংগ্রাম বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে গড়ে তুলেছেন, বিএনপি আজকে তার ছোঁয়া লেগে একটি খাঁটি সোনায় পরিণত হয়েছে, একটি শক্তিশালী বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এককভাবে আত্মপ্রকাশ করেছে। শেখ হাসিনাকে আমরা এখানে ধন্যবাদ দিতে চাই, উনি আমাদেরকে বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিভিন্ন দলের মানুষদের নিয়ে বিএনপি নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আর বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে একটি রাজনৈতিক দলের অবয়ব সৃষ্টি করেছিলেন। আর তারেক রহমান আজকে সত্যিকার অর্থে উপমহাদেশের একজন সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে পরিণত করেছেন। এত লক্ষ লক্ষ কোটি কর্মী কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই শেখ হাসিনা একটি কথা বলতে চাই আমি, শেখ হাসিনা অত্যন্ত কৃষক লীগের কৃষক দলের একটি সমাবেশে শেখ হাসিনা বললেন, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে ভোরবেলা পর্যন্ত আপনার স্লোগান দিলেন, কিন্তু আমার বাবার লাশ 32 নম্বর সিটে পড়ে রইল, আপনাকে উঁকি দিয়ে দেখলেন না। ঢাকা শহরে একটি মিছিল বেরোলো না, বাংলাদেশে কোথাও কোনো আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া গেল না, ঢাকার মিষ্টি দোকানগুলো খালি হয়ে গেল, সবাই আনন্দ উৎসব করলো। আমার বাবা যে রিলিফের কাপড় বিলি করতেন, সেই রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে, মাত্র 5 জন লোক জানা যাচ্ছিলেন। এটা অত্যন্ত আক্ষেপ করে বলেছেন, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি কোন মুসলমান যদি সৎ কাজ করে, দেশের বিরুদ্ধে যদি কিছু না করে, কোনো মুনাফিকি না করে, সে গরিব হোক ধনী হোক, তার মৃত্যুর পরে তার এলাকার মানুষ হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে দিয়ে তার বিদায় দেয়, তার প্রতি সম্মান প্রদর্শন করে। শেখ মুজিবের ভাগ্যে কেন 5 জন লোকের জানাজা জুটলো? নিশ্চয়ই দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, এই 18 কোটি মানুষের বিরুদ্ধে তার কোনো ষড়যন্ত্র ছিল, সেই কারণে আল্লাহ তার ভাগ্যে সেটা নির্ধারণ করেছে। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সৈনিক দ্বারা উনি শাহাদাত বরণ করেছেন। ওনার মৃত্যুর সংবাদ শোনার পর সারা পৃথিবীটাকে শোকের ছায়া নেমে এসেছে। মুসলিম বিশ্বে 7 দিন ব্যাপী শোক পালিত হয়েছে, বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছেন। এবং ওনার লাশ যখন ঢাকা শহরে আসলো, তখন একটি সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ সে জানাজা অংশগ্রহণ করেছে। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোনো মুসলমান বা কোনো মুসলমান রাষ্ট্রপ্রধানের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জুটে নাই। এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তাই বলতে চাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন ওনার গলায় একটি রূপার চেইন, একটি কবচ থাকত। এটা দেখেছেন তো আপনারা? ছবিতে আছে। ওনার মৃত্যুর সময় ছিল, এটি কি ছিল জানেন? এই রূপার চেইনের মধ্যে 30 পারা কোরআন শরীফ বুকে রেখে যিনি রাষ্ট্র পরিচালনা করতেন, তার চেয়ে ইমানদার লোক হতে পারে না। তিনি এই দল প্রতিষ্ঠা করে গেছেন। অতএব এই দলের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছেন অতীতে, তারা সবাই ক্যান্সারে মারা গেছেন, ঠিক কিনা? এই নেতারা ভালো জানাজা পায় নাই, মানুষের শ্রদ্ধা পায় নাই। আমি তাই বলতে চাই, এমন এক মহান ব্যক্তি যারা গঠিত এই রাজনৈতিক দলের সাথে যারা বেইমানি করবেন, মুনাফিকি করবেন দলের পদে থেকে, তাদের অবস্থা কিন্তু ভালো হবে না। তাই আমরা বলতে চাই, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের অনুপ্রেরণার উৎস, তারেক রহমান আমাদের অনুপ্রেরণার উৎস। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনি ভাবে দেশ পরিচালনা করেছেন, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান তেমনি ভাবে আগামী দিনে দেশটি পরিচালনা করবেন। আপনারা তার বক্তব্য শোনেন না? উনি বলেছেন, আপনারা ফর্ম ফিল আপ করবেন, সদস্য সংগ্রহ করবেন, সৎ মানুষদের নেবেন, কোনো সামাজিক অসামাজিক ব্যক্তি যেন বিএনপির সদস্য পদ লাভ না করতে পারে, সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন, ঠিক কিনা? অতএব আপনাদের এই বাগেরহাট
পার্টির সকল নেতার দায়িত্ব বিএনপিকে একটি সুসংগঠিত আদর্শিক রাজনৈতিক দলে পরিণত করা। আমরা যেন মানুষের কাছে ভোট চাইলে আমাদের প্রার্থীকে যেন বলতে না হয় উনি তো বেচা কেনার সাথে জড়িত, উনি অমুক ব্যবসার সাথে জড়িত, উনি অমুকের সম্পত্তি দখল করেছেন, এই কথাটা যেন বলতে না পারে, ঠিক কিনা? তাই আজকে আবারও আমরা বলছি, নির্বাচনের রোড ম্যাপটি আপনি তৈরি করে দেন। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে আগামী